যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে এই ভূমিকা উনি নেবেন, না হলে উনি জাতির কাছে বিতর্কিত হবেন। ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে, এবং এটা আমাদেরও প্রত্যাশা। আজকে যে নির্বাচনটা হয়েছে সেখানে এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে, এবং বাজেটের বিষয়টি শুধু আছে দুটি। কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সেই কারণেই আমরা ৭০ অনুমোদন হয়নি। যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। কারণ গণতন্ত্র চর্চার জন্য মাননীয় এমপিদের একটা স্বাধীন মতামত দেওয়ার এই সুযোগ থাকা অত্যন্ত দরকার। অবশ্য আমরা এই নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমরা এখনো জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা জানেন যে আমরা মাঠে আছি, এবং ইতিমধ্যেই একটি লং মার্চও ইতিমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে। তো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে যে মৌলিক কারণগুলি ছিল, প্রথমটি হচ্ছে দেশের গণতান্ত্রিক চর্চা থাকা উচিত, এবং এই সমস্ত চর্চার মাধ্যমে গণতন্ত্র আরো সুষম হতে হবে, এটা আমরা আশা করি। ২ নম্বর হচ্ছে এবং আমরা মনে করি সামনে তৃণমূলের নির্বাচন আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে। এই সমস্ত ইলেকশনেও প্রত্যেকেই তার নিজস্ব মতামত দেওয়ার সেই সুযোগটি যেন থাকে, সেই ব্যাপারেও আমরা সরকারি দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আমরা দাবি জানাচ্ছি, এবং সেটা যদি হয় তাহলে গণতন্ত্র আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে আমরা আশা করি। তো আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপরে আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি, গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়। তো এটা একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে, এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সেই আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করেছেন, এবং সরকার, আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন, এবং এটি একটা আইনগত ভিত্তি এখানে পাবে বলে আমরা আশা করি। দেশের বিদেশের নানা জনের সাথে আমাদের মত বিনিময় হয়। জুলাই সনদের ব্যাপারে এদেশের মানুষ যেরকম ৭০% বেশি এখানে রায় দিয়েছে, ঠিক বিদেশেরও অনেক বন্ধুরা বলে যে আপনাদের এই অ্যামেন্ডমেন্ট এবং পরিবর্তনগুলো বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রের জন্য একটি অপরিহার্য, এবং সেই দিকে তাদেরও এখানে মত এবং সমর্থন রয়েছে। আমরা আশা করি সময়ের ব্যবধানে সরকারি দলের শুভবুদ্ধির উদয় হবে, এবং জনগণের কল্যাণে যা যা প্রয়োজন এই পার্লামেন্টে তারা সে সমস্ত আইন নিয়ে আসবেন, এবং সে সমস্ত বিষয়ে আমাদের সমর্থন। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের 11 দলীয় জোটের
90 জন সদস্য 88 জন ভোট কাস্ট করেছে। আপনারা শুনেছেন, একজন বিদেশে আছেন, উনি এখানে আসতে পারেন নাই। আরেকজনকে একটা বিশেষ কারণে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং সেই হিসাব করলে আমাদের প্রায় 100% প্রেজেন্ট আছে। আবুল হাসান বিদেশে আবুল হাসান। আপনারা নিয়মের মধ্যে থেকে বললেন, একটু আগে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন করেন, আবার নিয়মের মধ্যে থেকে নিয়মটাকে চেঞ্জ করতে চাচ্ছেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেটাতে আপনারা ফলাফল পূর্ব নির্ধারিত। এটা কিভাবে গণতন্ত্র জনগণকে সচেতন করার জন্য। এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, এই একটা আয়োজনের মাধ্যমে সরকারি যে খরচ হয়েছে বা সরকারি যতটুকুই হোক, এইটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, যেহেতু সবকিছু ফলাফল পূর্ব নির্ধারিত? আসলে এখানে খুব বেশি কিছু খরচ হওয়ার মতো বেশি কিছু নাই, কারণ কিছুটা হয়েছে, এটা নেগলিজিবল। নাম্বার 1। নাম্বার 2, গণতন্ত্র চর্চা করতে গেলে কোনো কর্মসূচির জন্য যদি টাকা খরচ হয়, এই টাকা তো আমাদের খরচ করতেই হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে তো কোটি কোটি টাকা, শত কোটি টাকা, তারও বেশি নির্বাচন খরচ হচ্ছে। সুতরাং আমি মনে করি এগুলো কোনো মেজর ইস্যু না। আমরা ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। সুযোগ নাই, ছিল না। সুযোগ নাই। এখন যিনি রাষ্ট্রপতি নির্বাচন হলেন, সামনের ভোটও হয়তো ওনার অধীনেই হবে বা উনি থাকবেন রাষ্ট্রপতি, প্রত্যাশাটা কেমন আপনাদের? আমাদের প্রত্যাশা তো জনগণের প্রত্যাশা। এদেশের জনগণ কি চায়? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, প্রত্যেকে ভোট দিতে পারবে অবাধভাবে, সেরকম একটা পরিবেশের নির্বাচন। তো সেই জন্য আমরা সেই প্রত্যাশা করি যে উনি এখন থেকে কোনো দলকে প্রতিনিধিত্ব করবেন না, উনি নিরপেক্ষ থাকবেন এবং নির্বাচন নিরপেক্ষ হবে, এই ভূমিকা উনি নেবেন। না হলে উনি জাতির কাছে বিতর্কিত হন। বিদ্যমান সংবিধান 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা এবং দলীয় একজন ব্যক্তি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি যেহেতু আজকে থেকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, আপনাদের প্রত্যাশাটা অনেক। আপনি কি মনে করেন দলীয় বিধিবিধানের মধ্যে থেকে মাত্র 2টা বিষয়কে হাতে রেখে ওনার পক্ষে বা স্বাধীনভাবে কাজ করা সম্ভব? প্রথম কথা হচ্ছে, আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই অস্ট্রেলিয়া তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদিও এটা সহজ হবে না, কিন্তু আমি মনে করি ফখরুল আলমগীর সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাহলে এটা ওনার পক্ষে সম্ভব হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আদি